শুভ সকাল, আসসালামু আলাইকুম। ব্যবসায় শিক্ষা শাখার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের আমার অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, সকলে কেমন আছো? আশা করি সুস্থ এবং নিরাপদ আছো। আজ তোমাদের সাথে ব্যবস্থাপনা বিষয়ে আমার তৃতীয় ক্লাস। যারা প্রথম দুটো ক্লাসে অংশগ্রহণ করেছিলে তারা সকলেই কিন্তু আমার পরিচয় জানো। যারা আজকে নতুন করে আমার ক্লাসে অংশগ্রহণ করছো সকলকে জানাচ্ছি আমার শুভেচ্ছা। আমি এখন আমার পরিচয় জানে, আমি কোহিনুর বেগম, ভিগোরেশন নন স্কুল এবং কলেজ ব্যবসায় শিক্ষা শাখার ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক। বন্ধুরা, আমাদের অনলাইন লাইভ ক্লাস হলেও প্রতিটা ক্লাস কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা ক্লাসের সময় আমাদের সকল বন্ধুদের জানাতে হবে, শেয়ার করতে হবে আমার অনলাইন ক্লাস শুরু হয়েছে। তোমরা যারা এখনো জানাওনি তারা একটু প্লিজ সবাইকে জানিয়ে দাও আমরা অনলাইন ক্লাস শুরু হয়েছে, এবং প্রত্যেকেই যেন বই, খাতা, কলম একসাথে করে পরিপূর্ণভাবে একটা ক্লাসরুমে আমরা ক্লাস করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে ব্যবস্থাপনা বিষয়ের প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের ব্যবসায় আইনগত দিক এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। অধ্যায়টি আলোচনা করার পূর্বে আমি ক্লাস কিভাবে সাজিয়েছি সেটি একটু দেখি। আমরা বলছি ব্যবস্থাপনা প্রথম পত্রের অষ্টম অধ্যায়। অধ্যায়টির নাম ব্যবসার আইনগত দিক। আমরা আজকে এমন একটা জায়গায় বসবাস করছি যারা, যদি আমরা কলেজে রীতিমতো ক্লাস করতাম তাহলে এই অধ্যায়টি হয়তো অনেকের পড়া হয়ে যেত, আবার হয়তো এই অধ্যায়টি কলেজ কর্তৃপক্ষ শুরুই করতে পারত না। সেই জন্য বলছি অষ্টম অধ্যায় ব্যবসা আইনগত দিক কিছু কিছু শিক্ষার্থীদের জন্য হবে রিভিশন ওয়ার্ক, আর কিছু কিছু শিক্ষার্থীদের জন্য হবে নতুন করে পড়া একটা অধ্যায়। সেই জন্য আমি অধ্যায়টি এমনভাবে সাজিয়েছি সকল ধরনের শিক্ষার্থীরা যাতে একইভাবে উপকৃত হতে পারে। তাহলে আমাদের অধ্যায়টি কিভাবে সাজিয়েছি একটু দেখি। প্রথমে আমরা জানবো ব্যবসার আইনগত দিক বলতে কি বুঝি বা বুঝায়। তারপরে জানবো পেটেন্ট কি এবং পেটেন্ট সম্পর্কে ধারণা। তারপরে জানবো কপিরাইট কি, কপিরাইট সম্পর্কে ধারণা। তারপরে জানবো ট্রেডমার্ক কি এবং ট্রেডমার্ক সম্পর্কে ধারণা। প্রথমে আমরা ব্যবসার আইনগত দিকে চলে যাই। ব্যবসার আইনগত দিক বলতে আমরা কি বুঝি? একটা ব্যবসা প্রতিষ্ঠান বৈধভাবে পরিচালিত, নিয়ন্ত্রিত ও গঠন করার জন্য সেই দেশের যে বিধিমালাগুলো আছে সেই বিধিমালাগুলোকে বলা হয় ব্যবসার আইনগত দিক। ব্যবসা বলতে শুধুমাত্র মুনাফা অর্জন নয়, ব্যবসা বলতে শুধুমাত্র চাহিদা পূরণ বা পণ্য সরবরাহ নয়। ব্যবসা বলতে আমরা বুঝি বৈধভাবে দেশের প্রচলিত আইন, বিধি নিষেধ মেনে মুনাফা অর্জন। তাহলে ব্যবসার আইনগত দিক বলতে আমরা বুঝেছি মেধা সম্পদ এবং সৃজনশীলতা, বুদ্ধিবৃত্তি দিয়ে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো গঠিত হয়, পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়, সে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিছু সরকার প্রদত্ত কিছু সনদ বা সার্টিফিকেট গ্রহণ করে থাকে। এই সনদ বা সার্টিফিকেটগুলো ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা এবং মুনাফা অর্জন করতে সাহায্য করে বৈধভাবে। যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নিজস্ব মেধা, বুদ্ধিবৃত্তি দিয়ে পরিচালিত করে, সে পরিচালিত হতে পারে যে নতুন আবিষ্কৃত কোনো যন্ত্র বা যন্ত্রাংশ, মেধা বা মননশীলতা দিয়ে সাহিত্য বা শিল্পকর্ম,
অথবা একটা প্রতিষ্ঠান তার পণ্য বা প্রতিষ্ঠানের স্বতন্ত্রতা প্রকাশের জন্য কিছু বৈশিষ্ট্য, এইগুলো যখন মেনে এবং এগুলো দিয়ে যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জন করতে চায়, তখন কিন্তু সেই ব্যবসায়ীকে আইন কানুন এবং বৈধতা অর্জনের জন্য সরকারের থেকে অথবা রাষ্ট্র থেকে কিছু সনদ সংগ্রহ করতে হয়। এই সনদগুলোই কিন্তু পেটেন্ট, কপিরাইট বা ট্রেডমার্ক। একজন ব্যক্তি নতুন কোনো যন্ত্র বা যন্ত্রাংশ আবিষ্কার করেছে, তার প্রতিষ্ঠান বা পণ্যের স্বতন্ত্রতা প্রকাশ করার জন্য কিছু চিহ্ন বা প্রতীক প্রচলন করেছে, কোনো কবি বা সাহিত্যিক সৃজনশীলতা দিয়ে কিছু সাহিত্যকর্ম করেছে, যদি এইগুলো বাজারে মানুষের চাহিদা পূরণ করতে পারে, সুনাম অর্জন করতে পারে, তাহলে সেই ব্যক্তি আর্থিকভাবে লাভবান হয়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই সাহিত্যকর্ম, যন্ত্র বা যন্ত্রাংশ নকল করে মুনাফা অর্জন করতে চায়, নিজের নামে পরিচিতি বা সুনাম অর্জন করতে চায়। শুধু এই কারণেই ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল নামে একটি মেধা সম্পদ আইন প্রচলন আছে। এই আইনের মাধ্যমে একজন আবিষ্কারক, সাহিত্যকর্মের সৃজনশীলতা ব্যক্তি, সাহিত্যিক কিছু আইনগত পদক্ষেপ নিতে পারে এবং এই আইনগত পদক্ষেপের মাধ্যমে সেই ব্যক্তি তার নিজস্ব সৃষ্টিকর্মের মাধ্যমে সে যেমন আর্থিকভাবে লাভবান হতে পারে, আবার সুনামও অর্জন করতে পারে। সে আইনগত বৈধতার জন্য আবারও বলছি যে মেধা সম্পদ আইন প্রচলন আছে, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল। আমরা সংজ্ঞা সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো পেটেন্ট সম্পর্কে। পেটেন্ট বলতে কি বোঝায়? আমি প্রথমেই বলেছিলাম ব্যবসা আইনগত দিক কিছু মেধা সম্পদ বা বুদ্ধিভিত্তিক সম্পদের সাথে সম্পর্কিত। এই সম্পদের একটা অংশ হচ্ছে আমাদের পেটেন্ট। পেটেন্ট আমরা এই সকল কিছু কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক সকল কিছু রাষ্ট্র কর্তৃক আবিষ্কারক, সাহিত্যকর্মের জন্য অথবা প্রতিষ্ঠানের জন্য কিছু সনদ বা সার্টিফিকেট দিয়ে থাকে। এই পেটেন্টের সার্টিফিকেটটা কে গ্রহণ করবে একটু আমরা জানি। কোনো ব্যক্তি তার বুদ্ধিবৃত্তি বা মেধা সম্পদ দিয়ে এমন কিছু যন্ত্র যা পূর্বে কখনো আবিষ্কার হয়নি, বা যন্ত্রের কোনো একটা অংশ সেটাও পূর্বে কখনো আবিষ্কার হয়নি, সেটা উদ্ভাবন করেছে, আবিষ্কার করেছে। আবিষ্কার করে সেটা রাষ্ট্রকে জানিয়েছে। রাষ্ট্র কিছু বিষয় বিবেচনা করে ওই আবিষ্কারককে একটা নির্দিষ্ট সময়ের জন্য কিছু সুবিধা বা আর্থিক সুবিধা ভোগ করার জন্য যে সনদটা দিয়ে থাকে, সেই সনদটাকে বলা হচ্ছে পেটেন্ট। তাহলে পেটেন্ট পাচ্ছে কে? একজন আবিষ্কারক। এমন একটি যন্ত্র যা পূর্বে কখনোই আবিষ্কার হয়নি, বা যন্ত্রের কোনো একটা অংশ সেটাও পূর্বে কখনো আবিষ্কার হয়নি, সেটা আবিষ্কার করার পর আবিষ্কারক রাষ্ট্রকে অভিহিত করে তা আবিষ্কার সম্পর্কে। রাষ্ট্র এই নতুন উদ্ভাবিত যন্ত্র বা যন্ত্র অংশ আবিষ্কারককে স্বীকৃতি হিসাবে যে সনদটা দিয়ে থাকে, সেই সনদটাকে বলা হচ্ছে পেটেন্ট। বাংলাদেশের পেটেন্ট আইন হচ্ছে 1911 সালের। রাষ্ট্র যখন কোনো ব্যক্তিকে পেটেন্টের সার্টিফিকেট দিবে, তখন রাষ্ট্র যে বিষয়গুলি বিবেচনা করবে, বিষয়গুলো হচ্ছে প্রথমে জানবে এই যন্ত্রটি আগে কখনো আবিষ্কার হয়নি, সম্পূর্ণ নতুন একটি যন্ত্র বা যন্ত্রের কোনো একটি অংশ। তারপরে জানবে যে এই যন্ত্রটি শিল্প উৎপাদন বা উপযোগিতা থাকবে এবং পুনঃ উৎপাদনের কাজে ব্যবহার করা হবে। তারপর রাষ্ট্র যেটা জানবে যে এই যন্ত্র দিয়ে কোনো অপরাধমূলক কাজে সম্পৃক্ত কিনা বা কোনো অপরাধমূলক কাজ করা যাবে কিনা। যখন রাষ্ট্র এই তিনটে বিষয় বিবেচনা করবে, তখনই শুধু আবিষ্কারককে
এই পেটেন্টের সনদ বা সার্টিফিকেট দেবে এবং এই সার্টিফিকেট দেওয়ার সময়ও কিন্তু রাষ্ট্র বলবে তোমার জীবনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই যন্ত্রটা মাধ্যমে যে সুযোগ সুবিধা বা আর্থিক সুবিধা পাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা বছর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। তারপর এই সুযোগ সুবিধা সর্বসাধারণের বা রাষ্ট্রের হয়ে যাবে এবং এই সনদটা বাংলাদেশে একজন আবিষ্কারকের জন্য 16 বছর পর্যন্ত বলবৎ থাকবে। 16 বছর পর রাষ্ট্র চাইলে এই সনদ ব্যক্তি যে সুযোগ সুবিধা ভোগ করেছিল সেই সুযোগ সুবিধা সে আর পাবে না। তো রাষ্ট্র কর্তৃক সেই যন্ত্র উৎপাদন বা ব্যক্তি কর্তৃক কোনো প্রতিষ্ঠান মাধ্যমে সেই যন্ত্র বা যন্ত্রের কোনো একটা অংশ উৎপাদন হয়ে দেশের মানুষের বা শিল্প প্রতিষ্ঠানের উপযোগিতা ও উৎপাদনশীলতা বাড়িয়ে দেবে। এখন আমরা পেটেন্ট সম্পর্কে জানলাম। এখন আমরা জানি পেটেন্টের সুবিধা কি কি আছে, কেন একজন আবিষ্কারক এই পেটেন্টের সার্টিফিকেট গ্রহণ করতে চায় রাষ্ট্রের কাছ থেকে। প্রথমে আমরা জানব যে আবিষ্কারক তার মেধা বা মননশীলতা দিয়ে যে যন্ত্রটি আবিষ্কার করেছে, যেটা পূর্বে কখনোই আবিষ্কার হয়নি, সেই যন্ত্র মাধ্যমে বিক্রয়, বিপণন বা প্রচার সংক্রান্ত কিছু আর্থিক সুবিধা সে ভোগ করবে। যন্ত্র উৎপাদন সংক্রান্ত আর্থিক সুবিধা ভোগ করবে এবং সরকার থেকে যে স্বীকৃতি স্বরূপ পাবে। যন্ত্রাংশ আমদানি সংক্রান্ত কিছু সুযোগ সুবিধা পাবে, বিনিয়োগ সংক্রান্ত কিছু সুযোগ সুবিধা পাবে। এই সুযোগ সুবিধা পাওয়ার জন্যই কিন্তু এই পেটেন্টের সার্টিফিকেটটা রাষ্ট্র তাকে দিয়ে থাকে, যাতে এই উপযোগিতা সৃষ্টি বা পুনঃউৎপাদনের কাজে ব্যবহৃত যে যন্ত্রটা আবিষ্কার করলো আবিষ্কারক, অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবিষ্কার করে যাতে তার নামে প্রচার বা প্রসার এবং বিক্রয় সুবিধা ভোগ না করতে পারে। এই ক্ষেত্রে পেটেন্টের সনদধারী বা রাষ্ট্র কর্তৃক সার্টিফিকেটধারী আবিষ্কারক যদি দেখে যে তার এই যন্ত্র আবিষ্কার করার পরেও কোনো ব্যক্তি তার নিজের নামে আবিষ্কার করে প্রচার করছে, যন্ত্রটির গায়ে নিজের নাম লেখাচ্ছে, তখন ওই ব্যক্তির বিরুদ্ধে আবিষ্কারক আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে, কারণ রাষ্ট্র তাকে আবিষ্কারক হিসাবে সনদ বা সার্টিফিকেট দিয়েছে। তাহলে এই পেটেন্টের আমরা ধারণাটা জানলাম, আবিষ্কারকে কি সুবিধা ভোগ করে সেটা আমরা জানলাম, রাষ্ট্র কখন তাকে সনদ বা সার্টিফিকেট দিবে সেটা আমরা জানলাম। এবং এই সার্টিফিকেট পাওয়ার পরবর্তীতে আবিষ্কারক যদি কেউ নকল করে বা তার আবিষ্কৃত যন্ত্র বা যন্ত্রাংশটা নিজের নামে চালাতে চায়, সে যে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে সেটা আমরা জানলাম। এখন আমরা জানব পেটেন্ট কিভাবে আবিষ্কারক সার্টিফিকেট গ্রহণ করবে বা নিবন্ধনটা কি। আমাদের দেশে আমরা জানি পেটেন্ট আইন হচ্ছে 1911 সালে, কিন্তু যখন রাষ্ট্র তাকে সার্টিফিকেট দিবে বা সনদ দিবে তখন তাকে পেটেন্ট বা ডিজাইন আইনের বিধিমালা অনুযায়ী অধিদপ্তরে, পেটেন্ট এবং ডিজাইন অধিদপ্তরে আবেদন করবে। আবেদনের মাধ্যমে সে নিবন্ধিত হবে। মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত আবিষ্কারক তার যন্ত্র বা যন্ত্রাংশ নিবন্ধন না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাষ্ট্র তাকে পেটেন্টের সার্টিফিকেট বা সনদ দিবে না। তাহলে আমরা জেনেছি যে নিবন্ধন করার পদ্ধতিটা কি, একটু আমরা জানি। নিবন্ধন করার পদ্ধতি হচ্ছে পেটেন্ট ও ডিজাইন অধিদপ্তর ওদের নিজস্ব ওয়েবসাইটে যে যন্ত্র বা যন্ত্রাংশটি আবিষ্কৃত হয়েছে সেই যন্ত্র সম্পর্কে সকল তথ্য দিয়ে অনেক সময়
প্রতিচ্ছবি দিয়েও আবেদনপত্রের সাথে সম্পৃক্ত করে আবেদন করবেন। আবেদনপত্র যখন অধিদপ্তর সংগ্রহ করবে, অনেক সময় আবিষ্কারককে পূর্ণ বিবরণ সংক্রান্ত একটি তথ্যও দিতে বলে। যদি আবেদনপত্র পাওয়ার 2 মাসের ভিতরে অন্য কোনো আবিষ্কারক এই নিবন্ধনের জন্য বিরোধিতা না করে, তাহলে আবিষ্কারককে পেটেন্টের সার্টিফিকেট দেওয়া হয়। আবারও বলছি যে নিবন্ধন হওয়ার পরেই কিন্তু শুধুমাত্র রাষ্ট্র আবিষ্কারককে পেটেন্ট সার্টিফিকেট বা সনদ দিবে, যে সনদটা 16 বছর পর্যন্ত আবিষ্কারক ভোগ করে থাকে। আমরা জেনেছি পেটেন্ট কি, পেটেন্টের মাধ্যমে আবিষ্কারক কি কি সুবিধা ভোগ করলো, কিভাবে নিবন্ধিত হলো। এখন আমরা জানবো কপিরাইট, ট্রেডমার্ক কি। এখন আমরা জানবো ট্রেডমার্ক কি। এখন আমরা কি জেনেছি, পেটেন্ট জেনেছি, এখন ট্রেডমার্কে যাব। ট্রেডমার্ক কি? ট্রেডমার্ক বলতে আমরা বুঝি কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা, এই সেবা সংক্রান্ত স্বতন্ত্রতা প্রকাশ করার জন্য যে চিহ্ন বা লেবেল বা সংখ্যা বা কোনো অক্ষর বা কোনো শব্দ ব্যবহার করা হয়, সেটাকে বলবো আমরা ট্রেডমার্ক। আবারও বলছি, একটা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের পণ্য, এই দুটোকে যখন প্রতিযোগী বাজারে নিজেদের অবস্থান এবং স্বতন্ত্রতা প্রকাশ করার জন্য আলাদা কিছু স্বতন্ত্রতামূলক কিছু শব্দ, চিহ্ন, সংখ্যা, লেবেল প্রকাশ করা হয়, যাতে ক্রেতা বা ভোক্তারা ওই প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে স্বতন্ত্রতা সম্পর্কে একটা ধারণা হয়, সেটাই হচ্ছে ট্রেডমার্ক। এবং ট্রেডমার্কের ক্ষেত্রে ট্রেডমার্কটাকে আবারও বলছি, ট্রেডমার্ক হচ্ছে একটা প্রতীক বা চিহ্ন। বাংলাদেশের ট্রেডমার্ক আইন হচ্ছে 2009। বাংলাদেশের ট্রেডমার্ক আইন হচ্ছে 2009 এবং এই আইনের মাধ্যমে একটা প্রতিষ্ঠান তার স্বতন্ত্রতা প্রকাশ করতে পারে, একটা প্রতিষ্ঠানের তার পণ্য বা সেবারও স্বতন্ত্রতা প্রকাশ করতে পারে। ট্রেডমার্কের কিছু সিম্বল আছে। আমরা যখন বাজারে যাব, আমরা যখন কোনো জিনিস কিনবো, তখন কিছু সিম্বল দেখব। যেমন অনেক সময় দেখা যায় কোনো পণ্য বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা যায় আর অর্থই হচ্ছে সে প্রতিষ্ঠান বা পণ্যটা সরকার কর্তৃক নিবন্ধিত বা রেজিস্ট্রিকৃত। অনেক সময় দেখা যায় শুধু TM, অনেক সময় দেখা যায় TL, তার অর্থ হচ্ছে এই প্রতিষ্ঠান বা পণ্যটি রেজিস্ট্রিকৃত নয়। আবারও বলছি, যে প্রতিষ্ঠানের নামের পাশে আর থাকে সে প্রতিষ্ঠানটি রাষ্ট্র কর্তৃক নিবন্ধিত, আর যে প্রতিষ্ঠান নামের পাশে TM থাকে সে প্রতিষ্ঠানটি রাষ্ট্র কর্তৃক নিবন্ধিত নয়। আবার কিছু কিছু ক্ষেত্রে SR থাকে, কিছু কিছু ক্ষেত্রে SM থাকে। তার মানে হচ্ছে সার্ভিস মার্ক, মানে এই প্রতিষ্ঠানও কিন্তু নিবন্ধিত নয়, কিন্তু যখন নিবন্ধিত হয় তখন সেটা SR SM দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা জেনেছি যে ট্রেডমার্ক কি। ট্রেডমার্ক হচ্ছে একটা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান পণ্য বাজারে সমজাতীয় বা প্রতিযোগী প্রতিষ্ঠানের থেকে ওই প্রতিষ্ঠানের স্বতন্ত্রতা প্রকাশ করার জন্য বা পণ্যের স্বতন্ত্রতা প্রকাশ করার জন্য কিছু শব্দ থাকে, কিছু লেবেল থাকে, কিছু বর্ণ থাকে, কিছু সংখ্যাযুক্ত শব্দ থাকে,
কিছু বিভিন্ন রঙের সমন্বয় কিছু সিম্বল থাকে, অথবা কিছু মনোগ্রাম থাকে, কিছু ডিভাইস থাকে। সেই ডিভাইস বা মনোগ্রামগুলো একটা প্রতিষ্ঠানকে সমজাতীয় অন্য প্রতিষ্ঠান থেকে স্বতন্ত্র করে ফেলে, অথবা সেই প্রতিষ্ঠানের পণ্যগুলোকে স্বতন্ত্র করে ফেলে। কিন্তু এটাও জানতে হবে যে এই ট্রেডমার্কগুলো অনেক সময় ওই প্রতিষ্ঠানের যে প্যাকেটগুলো থাকে, প্যাকেজিং যে থাকে, বর্গীকরণগুলো থাকে, সেখানে উল্লেখ থাকে এবং সেই লেবেলগুলো দেয়া থাকে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে কোম্পানির বা প্রতিষ্ঠানের পণ্যের মৌলিকীকরণ কিন্তু ট্রেডমার্ক না। মৌলিকীকরণের গায়ে যে সিম্বল থাকে, যে লেবেল থাকে, যে লেখাযুক্ত অক্ষরগুলো থাকে, যে রঙের সমন্বয় থাকে, যে ডিভাইসগুলো থাকে, সেগুলিকে বলবো আমরা ট্রেডমার্ক। এবং এই ট্রেডমার্কের জন্যই কিন্তু একটা প্রতিষ্ঠান অন্য সকল প্রতিষ্ঠান থেকে স্বতন্ত্র হয় এবং প্রতিষ্ঠানের পণ্যগুলো স্বতন্ত্র হয়। আমরা যখন বাজারে যাই, আমরা যখন রাস্তায় বের হই, আমরা কিন্তু অনেক ধরনের ট্রেডমার্ক কিন্তু দেখি। যেমন আমরা বলবো যে বাটা শু, বাটা যে লেখার ধরনটা, অর্থাৎ গ্রামীণ ফোনের বিজ্ঞাপনের, গ্রামীণ ফোনের কিছু লেখা থাকে, কিছু ছবি আঁকা থাকে, কিছু মিউজিক থাকে, সেটা অন্য প্রতিষ্ঠান থেকে ভিন্ন হয়ে থাকে। আমরা এপেক্সে, আমাদের নিজস্ব এপেক্সের কোম্পানির কথা বলবো, এপেক্স জুতার কোম্পানি, সেখানেও কিন্তু কিছু এপেক্স লেখাটাও ভিন্ন থাকে, রংগুলো ভিন্ন থাকে। সেটা অন্য কোম্পানি থেকে তার প্রোডাক্টগুলোকে অথবা তার পণ্যগুলিকে আলাদা করে ফেলে এবং কোম্পানির নিজস্ব স্বতন্ত্রতা প্রকাশ করে ফেলে। এখন আমরা এই যে ট্রেডমার্ক আইন আছে, আমরা বলবো যে যখন কোনো প্রতিষ্ঠান তার নিজস্ব পণ্য বা প্রতিষ্ঠানের স্বতন্ত্রতা প্রকাশ করা দরকার হয়, এক্ষেত্রেও কিন্তু রাষ্ট্র কর্তৃক সনদ বা সার্টিফিকেট গ্রহণ করা হয়। যে সনদ বা সার্টিফিকেটই আসলে ট্রেডমার্কের সাথে সম্পর্কিত। এখন আমরা জানবো যে একটা প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের জন্য, স্বতন্ত্রতার জন্য অথবা তার পণ্যের জন্য কেন ট্রেডমার্ক গ্রহণ করে রাষ্ট্র থেকে, সরকার থেকে। তার কারণে হচ্ছে সব প্রতিষ্ঠানই তার প্রতিষ্ঠানের স্বতন্ত্রতা প্রকাশ করার জন্য, পণ্যের স্বতন্ত্রতা প্রকাশ করার জন্য এবং ক্রেতাকে আকর্ষণ করার জন্য সকল কিছুই করে থাকে। এই ট্রেডমার্কের সার্টিফিকেট গ্রহণের মাধ্যমে একটা প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের স্বতন্ত্রতা এবং পণ্যের স্বতন্ত্রতার মাধ্যমে সে ভোক্তা বা ক্রেতাকে আকর্ষণ করতে পারে, ক্রয় বিক্রয় যাতে সহজলভ্য হয় সেটা আকর্ষণ করতে পারে, পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে একটা সঠিক ধারণা দিতে পারে, পণ্য বা প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের ক্ষেত্রে কিছু গুণগত মানের নিশ্চয়তা বিধান করতে পারে। এই ধরনের কিছু সুযোগ সুবিধার কারণে একটা প্রতিষ্ঠান আসলে ট্রেডমার্কের আওতায় তারা সনদ বা সার্টিফিকেট গ্রহণ করে। এখন ট্রেডমার্কের সার্টিফিকেট কখন কিভাবে গ্রহণ করে? আমরা জেনেছি ট্রেডমার্ক কি। ট্রেডমার্ক মাধ্যমে কোম্পানির স্বতন্ত্রতা বা পণ্যের স্বতন্ত্রতা কিভাবে প্রকাশ করা যায় এবং ট্রেডমার্ক গ্রহণ করার পর একটা প্রতিষ্ঠান কি কি সুযোগ সুবিধা ভোগ করে এবং ট্রেডমার্কে যে একটা প্রতিষ্ঠান ট্রেডমার্ককৃত বা ট্রেডমার্ককৃত নয় কেমন করে জানবো, সেটাও কিন্তু আমরা জেনেছি। এবং ট্রেডমার্ক কিভাবে সনদ, ট্রেডমার্ক সনদ বা সার্টিফিকেট একটা কোম্পানি কিভাবে গ্রহণ করবে। আমরা কিন্তু প্রথমেই জেনেছি যে ট্রেডমার্ক সার্টিফিকেটও কিন্তু সরকারি একটা প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠান থেকে গ্রহণ করতে হয়। সে প্রতিষ্ঠানের পেটেন্ট ও ডিজাইন বা ট্রেডমার্ক অধিদপ্তর আছে, সে অধিদপ্তরে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয়, আবেদনপত্র সংগ্রহ করতে হয়। আবেদনপত্র পূরণ করে কোম্পানি তার নিজস্ব স্বকীয়তা বা পণ্যের স্বকীয়তা সম্পর্কিত কিছু শব্দ, চিহ্ন, লেবেল, সংখ্যা, কিছু ব্র্যান্ড অথবা কিছু ডিভাইস, এগুলো সম্বলিত আবেদনপত্র জমা দেয়। আবেদনপত্র জমা দেওয়ার পর যদি তৃতীয় কোনো কোম্পানি অভিযোগ না করে,
তাহলে আবেদন গ্রহণের পর পেটেন্ট ও ট্রেডমার্ক বা ডিজাইন অধিদপ্তর ওই ব্যক্তিকে ট্রেডমার্কের সার্টিফিকেট বা সনদ প্রদান করবে। এই ট্রেডমার্কের সার্টিফিকেট এবং সনদ প্রথম পর্যায়ে 7 বছর পর্যন্ত ওই কোম্পানির কাছে বলবৎ থাকবে। পরবর্তী সময়ে 10 বছরের জন্য নবায়ন করা যায় এবং 10 বছরের আগে আবার অনির্দিষ্ট সময়ের জন্য নবায়ন করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যবস্থাপনার প্রথম পত্রের 8ম অধ্যায় ব্যবসার আইনগত দিক এই অধ্যায়টি নিয়ে ক্লাস করছি এবং আমরা এই ক্লাসে ব্যবসার আইনগত দিক, যে দিকগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে মেধা, মননশীলতা, বুদ্ধিবৃত্তি এবং সৃজনশীলতা দিয়ে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়, গঠিত হয় এবং নিয়ন্ত্রিত হয়, সেগুলোর যে বিধিনিষেধ, সেটাকে কিন্তু ব্যবসার আইনগত দিক। এবং ব্যবসার এই আইনগত দিক কিন্তু আমরা জেনেছি সেই সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো বা ব্যবসায়ীকে যারা পেটেন্টের সার্টিফিকেট গ্রহণ করেছে এবং বৈধভাবে ব্যবসা করছে, ট্রেডমার্কের সার্টিফিকেট গ্রহণ করেছে এবং বৈধভাবে ব্যবসা করছে। এখন আমরা যাব কপিরাইট। আমরা কিন্তু সংজ্ঞা জেনেছি, পেটেন্ট জেনেছি, ট্রেডমার্ক জেনেছি, এখন আমরা জানবো কপিরাইটে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাসে অংশগ্রহণ করছো তাদের সকলেই কিন্তু আমরা অনেক প্রিয় শিক্ষার্থী। আমাদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার অর্থই হচ্ছে আমরা সকল বন্ধুরা একই সাথে একই প্ল্যাটফর্মে একটা বিশাল ক্লাসরুম আমরা পেয়েছি এবং এই ক্লাসরুমে তোমার কোনো বন্ধু যেন মিস না করে, কোনো বন্ধু যেন ক্লাস থেকে বের হয়ে না যায়, সেটি একটু খেয়াল করবে। এবং প্রত্যেকেই যখন আপনাকে কমেন্টস করো বা মতামত দাও, আমি আশা করি তোমরা প্রত্যেকেই তোমাদের কলেজের নামটা উল্লেখ করবে। আমরা এখন আমার ক্লাসের পরবর্তী ধাপে চলে যাই। আমরা পরবর্তী ধাপ বলেছিলাম কপিরাইট। কপিরাইট বলতে আমরা কি বুঝি? কপিরাইট হচ্ছে কপিরাইটের অর্থই হচ্ছে গ্রন্থ বা সৃষ্টিশীল কোনো সাহিত্যকর্মের একটা অধিকার বা সত্ত্ব অর্জন করা। তাহলে কপিরাইট সনদটা হচ্ছে সেই ব্যক্তিকে দেয়া যায় বা দেয়া হয় যে ব্যক্তি তার মেধা, মননশীলতা এবং সৃজনশীলতা দিয়ে সে কিছু সাহিত্যকর্ম তৈরি করেছে, গ্রন্থ লিখেছে, চিত্রকলা করেছে, সঙ্গীত করেছে, চলচ্চিত্র করেছে। এই যে সৃজনশীলতার মাধ্যমে সে নিজের জ্ঞান এবং বুদ্ধি প্রকাশ করে যখন মানুষের সামনে বা দর্শকের সামনে সেটা উপস্থাপন করে, সে উপস্থাপনের মাধ্যমে সেই সৃজনশীল ব্যক্তিকে যাতে তার নিজের সৃষ্টি প্রকাশ করতে পারে, সে প্রকাশ করার যে সনদ বা সার্টিফিকেট দেওয়া হয় সেটাকে বলছে কপিরাইট। কপিরাইটে আমরা কিন্তু এভাবে যখন কোনো সাহিত্যকর্ম বা শিল্পকর্ম বা গ্রন্থস্বত্বর কপিরাইটের আইনে আসে, তখন কিন্তু আমরা এভাবে সিল প্রকাশ করা হয়। তাহলে আমরা জেনেছি যে কপিরাইট হচ্ছে কোনো শিল্পী, সাহিত্যিক, চলচ্চিত্র অথবা গ্রন্থস্বত্ব অথবা কবিতা, গান, চিত্রকর্ম, যে কোনো ধরনের সৃজনশীল কাজ মেধা এবং মননশীলতার মাধ্যমে যখন কোনো সৃজনশীল ব্যক্তি সেটা তৈরি করবে, জনগণের বা মানুষের সামনে উপস্থাপন করবে, তখন ওই ব্যক্তি যাতে আর্থিকভাবে লাভবান হতে পারে, প্রচার এবং প্রসারমূলক সুনাম অর্জন করতে পারে, সেই জন্য তাকে যে বৈধতার সার্টিফিকেট দেওয়া হয় সেই বৈধতাকে বলা হয় কপিরাইট। বাংলাদেশের কপিরাইট আইন হচ্ছে, বাংলাদেশের কপিরাইটের আইনটি একটু দেখি আমরা। বাংলাদেশের কপিরাইট আইন হচ্ছে 2000 সালে এবং কপিরাইট এই আইনের অধীনে
যখন কোনো সৃজনশীল ব্যক্তি তার সাহিত্যকর্ম, শিল্পকর্ম বা সৃজনশীল কোনো গ্রন্থ এগুলো উপস্থাপন করবে, সৃষ্টিশীলতার মাধ্যমে নিজের খ্যাতি অর্জন করবে, সুনাম অর্জন করবে এবং আর্থিকভাবে সুবিধা অর্জন করবে, তখনই শুধুমাত্র ওই সৃজনশীল ব্যক্তিকে মেধা এবং মননশীলতার জন্য তার এই কর্মের জন্য কপিরাইটের সার্টিফিকেট দেওয়া হয়। এবং এটা মনে রাখতে হবে যে এই কপিরাইট সার্টিফিকেট কিন্তু দেশীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো সৃজনশীল ব্যক্তির গ্রহণ করা কিন্তু বাধ্যতামূলক নয়। চাইলে তার সৃষ্টিশীলতাকে তার নিজের নামে প্রচার এবং প্রসার করার জন্য সে কপিরাইট আইনের সার্টিফিকেট গ্রহণ করতে পারে। এবং এটাও মনে রাখতে হবে চলচ্চিত্র কিন্তু কপিরাইটের আওতায় আসে না। কপিরাইটের আওতায় আসে গ্রন্থ, শিল্পকলা, যেটা কবিতা, গান, নৃত্য অথবা কোনো চিত্রকর্ম অথবা এই ধরনের কিছু বিষয়গুলো যেটা মানুষের সৃজনশীল ধারার থেকে তৈরি হয়। এখন কপিরাইটের মাধ্যমে একজন ব্যক্তি কি ধরনের সুবিধা ভোগ করে? কপিরাইট আমাদের দেশে যেটা বর্তমান যুগে কপিরাইটের মাধ্যমে যে সুবিধাটা খুব বেশি ভোগ করা হয় সেটা হচ্ছে যে সাহিত্যিক বা গ্রন্থ সত্য যে তৈরি করলো, গল্প হোক, বই হোক, কবিতা হোক, নৃত্য হোক, এই সৃজনশীল ব্যক্তি যাতে আইনসম্মতভাবে সে প্রচার করতে পারে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে, সেই ক্ষেত্রে যদিও কপিরাইট আইনে নিবন্ধন করা বাধ্যতামূলক নয়, কিন্তু যদি সে নিজের নামেই সেটা প্রচার এবং প্রসার করতে চায় তাহলে নিবন্ধন করলে আইনগতভাবে সে কিছু সুবিধা ভোগ করতে পারবে। সুবিধাটা হচ্ছে যদি কেউ নকল করে বা চুরি করে বা নিজের নামে প্রচার বা প্রসার করে তাহলে এই নিবন্ধনের মাধ্যমে ওই তাহলে সৃজনশীল ব্যক্তি যে চুরি করেছে বা নিজের নামে প্রচার করছে, প্রসার করছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে। সেজন্য আমরা বলছি যে আমাদের কপিরাইট আইনটা সবচেয়ে বেশি আমাদের বর্তমান যুগে দরকার হয় কম্পিউটার সফটওয়্যার বা ডিভাইসের, যাতে কোনো নকল না হয় সেই উদ্দেশ্যে বেশি ব্যবহার করা হয়। এবং সেই ক্ষেত্রে যে এই কাজ করবে, যে কপিরাইটের অপরাধমূলক কাজ করবে, সেই ব্যক্তিকে 4 মাস থেকে বছর পর্যন্ত জেল হতে পারে অথবা 50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এটা আমাদের ফৌজদারি আইনে হয়। এবং বর্তমান যুগে কম্পিউটারের ডিভাইস, কম্পিউটারের সফটওয়্যার, কম্পিউটারের বিভিন্ন অনুলিপি কিন্তু কপিরাইটের নিবন্ধন না করলে অসাধু ব্যবসায়ী নকল করে নিজের নামে প্রচার এবং প্রসার করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যবস্থাপনার প্রথম পত্রের 8ম অধ্যায় ব্যবসার আইনগত দিক এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম। এবং এই বিষয়গুলোর ভিতরে আজকে যে ক্লাসগুলো হলো সেটা হয়েছে আমাদের ব্যবসা আইনগত দিকের সংজ্ঞা, পেটেন্ট, ট্রেডমার্ক এবং কপিরাইট। এখন আমাদের একটু প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। আমাদের কিন্তু এই অধ্যায়ের পেটেন্ট, কপিরাইট এবং ট্রেডমার্ক এই 3টা অংশই খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তৈরি হয় অধিকাংশ ক্ষেত্রেই আমাদের কপিরাইট, পেটেন্ট বা ট্রেডমার্ক এই 3টা অংশ থেকে আমাদের জ্ঞানের প্রশ্ন আসতে পারে, আবার অনুধাবনের প্রশ্ন আসতে পারে। উদ্দীপকটা কেমন ভাবে আসে? আমরা জানি গ হচ্ছে প্রায়োগিক প্রশ্ন হয় আর ঘ হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্ন হয়। যদি আমাদের কোনো আবিষ্কারক, প্রশ্নটা এমন হতে পারে যদি কোনো আবিষ্কারক নতুন কোনো যন্ত্র বা যন্ত্রের কোনো একটা অংশ আবিষ্কার করেছে কিন্তু সে
রাষ্ট্র কর্তৃক কোনো সনদ বা সার্টিফিকেট গ্রহণ করেনি, যেটাকে বলবো আমরা পেটেন্ট, তখন সেই ব্যক্তি তার ওই যন্ত্র যদি নকল করে কেউ নিজের নামে প্রচার এবং প্রসার করে এবং আর্থিকভাবে লাভবান হয়, তাহলে আবিষ্কারক কিন্তু ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো আইন অনুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। সেই জন্য বলছি পেটেন্ট, ট্রেডমার্ক বা কপিরাইট প্রত্যেকের ক্ষেত্রে একজন আবিষ্কারক, একজন লেখক বা একটা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান পণ্য স্বতন্ত্র প্রকাশ করার জন্য যে সার্টিফিকেট গ্রহণ করেছে, সে যদি নিবন্ধন না করে বা সনদ বা সার্টিফিকেট গ্রহণ না করে, তাহলে এই পেটেন্টের আবিষ্কারক বা ট্রেডমার্ক বা কপিরাইট এই ব্যক্তি নকল করার ব্যক্তির বিরুদ্ধে আইন অনুগ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। আমাদের উদ্দীপক যখন তৈরি হবে, তখন প্রয়োগের ক্ষেত্রে আসবে সে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছিল কিনা, উচ্চ দক্ষতা আসবে, যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে তার সুবিধাটা কি আর অসুবিধাটা কি। সর্বোপরি যদি আবিষ্কারক বা প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের পণ্য নিয়ে স্বতন্ত্র প্রকাশ করার জন্য ট্রেডমার্ক অথবা সৃজনশীল কাজের জন্য শিল্পী বা সাহিত্যিক কোনো কপিরাইট আইনের আওতায় এসে নিবন্ধন করে, তাহলে ওই আবিষ্কারক, ওই শিল্পী বা ওই পণ্য বা প্রতিষ্ঠানের স্বতন্ত্রতা প্রকাশের জন্য যে নিবন্ধন হয়েছে, যে সনদ বা সার্টিফিকেট গ্রহণ করেছে, তার বিনিময়ে অসাধু বা নকল করার ব্যক্তির বিরুদ্ধে বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশে প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, জরিমানা গ্রহণ করবে, সবকিছু গ্রহণ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই ক্লাসটাই সম্পূর্ণ হলো। আগামীকাল আমাদের এই অধ্যায়ের পরবর্তী অংশটুকু সম্পূর্ণ করব। আজকে এই পর্যন্তই। আমি আশা করি আগামীকাল একই সময় ব্যবস্থাপনার প্রথম পত্রের 8ম অধ্যায় নিয়ে আবার তোমাদের সামনে আমরা হাজির হব। সে পর্যন্তই তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।